ওকে খেয়ে ও নিজে খেলো, পাশের বাড়ির কাউকে বলিনি যে শরীর খারাপ, পাশের বাড়ির ওরা টের পেয়েছে মানে শরীরটা খারাপ, কাশি হচ্ছে, আর কিছু তো না, আর কোনো প্রবলেম ছিল না, বলেও নি যে বুকে ব্যথা। একটা টাইমে দুপুরবেলা আমি রান্নাঘরে রান্না করছিলাম, দেখি ঠাকুর ঘরে এসে শুয়ে না এরকম করে, ও যখনই শুতে এরকম করে শুয়ে না এরকম করছে, এরকম করছে। তখন আমি না রান্নাঘরতে এসে বলছি, ও কি, ওটা কি করছো? বলছে ও না না কিছু করছি না, ও একটুখানি ঘুম আসছে ওর জন্য ওরকম করছি। আমি ওইটা দেখেও আমার কিছু মনে হয়নি। আমি এখনো অব্দি আমার মেয়েদের কাছে বলছি, বাবু শোন, আমি বুঝতে পারিনি বাবা, মানে আমি কতটাই বোকা ছিলাম যে ওরম কেন নিঃশ্বাস নিচ্ছে। তারপর হলো, আমরা যখন বেরোবো, একটার সময় গাড়ি এসছে, পাশের বাড়ির বউ, তারা আমাকে খুব ভালোবাসে, আমার আশেপাশের লোক এখনো, সে চলে যাওয়ার পর তারা আমাদের দেখে, আমাদের মান্টুকে দেখে, তারা, মিথ্যা কথা বলবো না, ও না বেরিয়ে আমার বাড়ি শ্রীরামপুরে, সেই বাড়িটা আমি দেখাবো, আমার বাড়ি যাই, বাড়ি দেখাবো বাড়িটা, সেই বাড়ির দিকে না এরকম করে তাকিয়ে রয়ে ওদেরকে বলছে, তোমরা একটু তালাটা দিয়ে দিও আমার গেটে, ক্লাব সিভিল গেট তো, তোমরা একটু তালাটা দিয়ে দিও, 4টের মধ্যেই আমি খবর দিয়ে দেবো, আমার ডাক্তার দেখানো হয়ে যাবে, 3টে টাইম দিয়েছে তো, 4টের মধ্যেই আমি খবর দিয়ে দেবো বলে, ও তো 1টার সময় গাড়িতে, ও তো তারপর গাড়িতে উঠলো, আমি মান্তুকে নিয়ে গাড়িতে উঠলাম, উঠে আমরা এখানে এসি। এবার গোপালকে নিয়ে আমি যাই, যেখানেই যাই গোপালকে ওর কোলের ওপর বসিয়ে দিয়েছি যে চল ওকে বাবাকে সঙ্গে নিয়ে চল, ডাক্তার দেখাতে যাচ্ছি। তখন ও কি করলো, ও সেই গোপালকে কোলে নিয়ে বসে আমাকে বলছে কি, সেই আমাকে বলছে, জানো তো আমার মনে হয় ইনহেলার নিতে হবে, মানে আমার শাশুড়ি ইনহেলার নিত, একটু টানের ব্যাপার ছিল। আরে তাই ইনহেলার নিলে কি হয়েছে, নেবে, মাও তো ইনহেলার টানতো, তোমার কি নিঃশ্বাসের কষ্ট হচ্ছে? বলছে হ্যাঁ একটু দিয়েছে। তারপরে আর কোনো কথাই সে বলেনি। আমি গোপালকে দিয়ে, মনটা তখন আমার একটু খারাপ হলো আস্তে আস্তে। এবার এখানে এসে আত্মীয় স্বজনরা আমার ছিল সব, আমার মেয়ে, আমার জামাই অফিসে ছিল, তাকে ফোন করলাম, এলো। এবার ডাক্তার দেখে সঙ্গে সঙ্গে আমার ভাগনাকে বললো যে এক্ষুনি একটা এই ট্যাবলেটটা এনে ওনাকে খাইয়ে দিন, কেন ওনাকে খাইয়ে ওনাকে একটা ভালো হসপিটালে দিন, কেন দিলে ওনার বুকে একটু, মানে ওদের বলেছে, আমার ভাগনা আমাকে বলেনি, আমাকে বললো জল জমেছে, কিন্তু আমার ভাগনাকে সবই বলে দিয়েছিল। ওর অটোমেটিক 3টে অ্যাটাক হয়ে গেছিল, রোববার একটা, সোমবার একটা, মঙ্গলবার একটা, আমাকে বলে যে কষ্ট, আমি বলতে পারবো না, আমি সব কথা আমার এখানে লেখা আছে, আমি ওই দিনগুলো আমি বলতে পারবো না। আমার ভাগনা তারপরে দৌড়ে গিয়ে আমার ভাগনা ট্যাবলেটটা নিয়ে এলো। আমি বললাম কি রে ভাই, ট্যাবলেটটা কিসের? বলছে না আমার না এটা খেলে একটু বাথরুম হবে, কিছু না, মানে ডাক্তার পরে আমি দেখাতে গেছি, ও চলে যাওয়ার পর আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, ডাক্তার নাকি বলেছে উনি আর 3-4 ঘন্টা আছেন। তখন ওইখান দিয়ে গাড়ি নিয়ে সোজা আমি আমার এইখানে মেয়ের বাড়ির কাছে আর এক আত্মীয়র বাড়ি আছে, সেখানে এসছি আত্মীয়র বাড়ি, সেখান থেকে ওরা আলোচনা করে ঠরে নিয়ে যাবে। মেয়ে আমার সঙ্গে করে, তখন ছেলেটা 11 মাস বয়স, কি তার গর্ব ছিল, নিজের ছেলে ছিল না তো, তার নাতি হয়েছে। মেয়ে ছেলেকে নিয়ে যাওয়ার আগে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেছি, মেয়ে তার বাবাকে দেখতে পারেনি। আমার মেয়েটাও পাগল হয়ে গেছিল, সে চলে যাওয়ার পর কেমন হয়ে গেছিল মেয়ে, আমি আমার বড় মেয়ে উন্মাদ হয়ে গেছিল। তারপর গাড়ি নিয়ে গিয়ে আমাদের এখানে কি সিএমসি মানে নার্সিং হোম রয়েছে, সেখানে আমরা ভর্তি করে দিই, হাতিরকুল এইখানে শ্রীকন্যগরে হাতিরকুলে আমার আত্মীয় স্বজনরা সব ভর্তি করে দিল। ভর্তি করে দেওয়ার পর আমি তো নিচেই বসে রয়েছি, বারবার দেখতে যাচ্ছি, ডাক্তার দেখেছে, বড় ডাক্তার এসছে, বলছে ওনার তো এমার্জেন্সি, ওকে ইসে দিতে হবে, ওই এমার্জেন্সিতে দিতে হবে, এমার্জেন্সিতে দিল। দিয়ে আমি গেছি দেখতে, দেখি ওটা নাকে ওইটা ধরেছে, কি বললো অক্সিজেনের এটা দিয়েছে, ও তো জানে না কিচ্ছু, দেখেনি, নিঃশ্বাস নিচে এরকম করে। আমি গেছি ডাক্তারবাবুকে বলছি, ডাক্তারবাবু কি ব্যাপার, ওনার কি হয়েছে? বলছে দেখুন আপনারা আরো বড় ডাক্তারকে আমরা ডাকছি, আপনারা একটা বন্ড সই করুন, ওনার কিন্তু হার্ট ফেলিওর হচ্ছে। আমি সেটাও বুঝিনি, হার্ট ফেলিওর। আমি নিচে এসে আমার আত্মীয়রা দাঁড়িয়ে ছিল, তাদের কাছে কাঁদছি, এই কথা বললো কেন ডাক্তারবাবু? তারপরে আমি আর যাইনি, আমি নিচে বসে রয়েছি। তারপরে
আধ ঘন্টা 1 ঘন্টা পর ঠিক 4টে বাজে, 4:05 হবে। আবার এক উপরে গেছে, উপরে গিয়ে চোটপাট করেছে যে আপনারা বড় ডাক্তারকে আমরা দেবো, আপনারা যদি এখানে কিছু না করতে পারেন বলুন, এখনো আপনারা বড় ডাক্তার ডাকেননি। তখন তাকে বলা হলো, তাকে ওখানকার ডাক্তারই বললো আপনি কাকে কলকাতায় নিয়ে যাবেন, উনি তো অনেকক্ষণ আগেই চলে গেছেন। আমি এগুলো বলবো না, ভিডিও করছি ঠিক আছে, আমি এগুলো বলবো না। তারপরে 2 বছর ধরে আমি কেমন হয়ে গেছিলাম, সে তো চলেই গেল আমাকে ছেড়ে, বাড়িতে খবর দিল আমার ওই আত্মীয়রা 4টের সময়, যে আর নেই ওইখানে, তো মানে আমার আশেপাশের লোক তারা 2-4 জন অজ্ঞান হয়ে গেছিল শুনে, মানে অমিতদা মানে ওখানকার মানে এত ভদ্র, এত সুনাম ওর, হ্যাঁ এত ভালো ছেলে ছিল, ওরকম ওই পাড়ায় কেউ ছিল না ওর মতন, হ্যালো ওর মতন ছেলে কেউ ছিল না। যাই হোক তারপরে এরকম হয়েছে। আমরা ও রাত্রবেলা সেদিনকে কন্যগড়েই আমার আত্মীয়র বাড়ি ছিলাম, পরের দিন ভোরবেলা আমাকে নিয়ে যাওয়া হলো, আমি মান্তু টিনা এরা আমরা সবাই গেলাম আমার বাড়িতে, তাকে রাত্রবেলা আমার বাড়িতেই রাখা হলো। সে তাকে দেখতে যে কি ছিল তার ফটোটা আমি আনিনি, নিচে আমি না, যখনই আমি মেয়ের বাড়ি আসি আমার আমার এই একটা তীর্থস্থান মনে করি, এদের বাড়িতে আমাকে এদের বাড়িতে খুব সম্মান দেয়, এর শাশুড়ি মা আমার জামাই আমাকে আর মান্তুকে এই 10 বছর হলো ফেলে নাই, যে পুজোতে আমি একদিনও শ্রীরামপুরে কাটাতে পারি না, এইখানে চলে আসি ওকে নিয়ে, মান্তুকে নিয়ে। আর আমার মেয়ে জামাই আছে, আমার আমার আর এক দাদা, ভগবান দাদা আমাকে দেখে, মানে সে ব্যবসা করতো তো, ওর মালিক ওর লাখ লাখ টাকা নিয়ে চলে গেছিল। এবার আমার ঘরে যত সার্টিফিকেট ছিল, যত কিছু ছিল, সব ও দেনাদারকে মিটিয়ে দিয়ে গেছে, কারোর কাছে 1 পয়সা ঋণ রেখে যায়নি, মানে 30,000, 40,000, 50,000 আমার ঘরের এই সার্টিফিকেট গুলো দিয়ে। তা আমার বাড়িটা ছাড়া আমার আর কিছু নেই, বাড়িটা ছাড়া মান্তুকে নিয়ে এখন আমি আজকে 10 বছর আমি না খেয়ে নেই, যেরকম পারি। আজকে তার বাবা আমাকে রানী করে রেখেছিল, কিন্তু এখন আমি মানে অনেক কষ্ট করে, আমার একটা ঘর ভাড়া, আর 6 মাস বাদেই আমার ওর শ্বশুর চলে গেল ক্যান্সার হয়ে, মানে ওর শ্বশুর ভীষণ ভালোবাসতো আমার বাচ্চাকে, তারও হঠাৎ ক্যান্সার ধরা পড়লো এই 25শে ডিসেম্বর, 6 মাসের মধ্যে সেও চলে গেল। তা আমার নাতি নাতনি কোনো দাদুকে পাইনি, ওই আমি দাদুর মানে আমার ওর শাশুড়ি একটু বয়স্ক মানুষ তো, বসে বসে নাতি নাতনিকে নিয়ে খেলে, কিন্তু আমি ওদের নিয়ে একটু কোলে নিয়ে দৌড়ঝাঁপ করি বলে ওরা আমাকেই দাদুর স্থানটা মানে দাদু মনে করে, এত ভালোবাসে। আর দিদির কথাটা, এরপরেও দিদির একটা ভিডিও হবে যে দিদি জন্ম থেকে এরকম না, মানে বাবা চলে যাওয়ার পর একটা এফেক্ট হয়েছিল, জন্ম থেকে ওর অনেক রোগ নিয়ে ও জন্মেছে, নার্ভের অনেক প্রবলেম ছিল, কিন্তু যেরকম অবস্থা ওকে এখন তোমরা দেখতে পাচ্ছ, ওর এরকম অবস্থা ছিল না। ও নর্মাল স্কুল থেকেই পড়াশোনা করেছে, ক্লাস 9 অব্দিও পড়েছে, কিন্তু বাবা চলে যাওয়ার পর ওর মেন্টালিটিটা পুরোপুরি অন্যরকম, সেটা তোমরা ওকে দেখলেই বুঝতে পারো। তো ওর পুরো ডিটেলসটা আমরা পরে একটা কোনো ভিডিওতে শেয়ার করব। আর কিছু বলবে তো বলো। আর কি বলবো, তোমরা সবাই আমাকে একটু আশীর্বাদ করো, আমি যেন আমার বান্ধবী নিয়ে একটু ভালো, আর বান্ধবীকে তোর বিয়ে দিতে পারবো না, মান্তু আমার কাছে সবাই জিজ্ঞাসা করে যে মা তোমার কিছু হলে মান্তুর কি হবে, আমি ভগবানকে খুব মানি জানো তো, ভগবান আমার কথা শোনে, এমনকি ওর বাবাও, আমি বাড়িতে থাকি যখন মান্তুকে নিয়ে একা, তখন না আমি যখন মান্তু খুব চটপাট করে, মান্তু খুব চেঁচামেচি করে, হ্যাঁ রেগে যায় মান্তু, তখন আমি ওই ওর বাবার ফটোটা নিয়ে এসে বুকে জড়িয়ে ধরে খুব কাঁদি, বাবাকে জানাই মানে সব কথা। বাবা চলে যাওয়ার পর ওর এমন অবস্থা হয়েছিল, আমরা ভাবতেও পারিনি যে ওকে বাড়িতে রাখতে পারবো, আমরা ভেবেছিলাম ওকে কোনো অ্যাসাইলেমই দিতে হবে। তো এই ঘটনাগুলো পরে বলবো, কেন ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে। তো একটা কথাই বলার, যদি তোমাদের এই মামের চ্যানেলটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর তোমরা দেখতে থাকো। ঠিক আছে। আচ্ছা আসছি বন্ধুরা।